নিয়ে আসলাম 2025-এর বইমেলার, অমর একুশের বইমেলার মানে শেষ এবং লাস্টে যেটাই বলুন না কেন পর্বটা। তো মেয়ের যখন মাথার ব্যান্ড পড়েছিল, ফুলের ব্যান্ডটা পরার পর, কিনে দেওয়ার পর, তারপর কিছুক্ষণ ওইখানে তো ছবি টবি তোলাই হলো। এর মাঝে ওরা আবার দুই ভাই বোন, আমরা আবার ওই লেকের পাড়ে যে একটা লাইটিংয়ের মতো ছিল, তো ওইটার সামনে বসে সবাই একটু একটু করে ছবি টবি তুলছিলাম। তো এর মধ্যেও দুই ভাই বোনের অনেকটা খুঁটসুটি শুরু করে দিয়েছে। তো ওর পাপা আসলো, এসে ওদের সাথে একটু ছবি টবি তুললো। তো সাথে আমিও আবার এসে মানে বসবো, আমাকেও ডাকাডাকি করছে। তা আমিও কিছুক্ষণ ওদের সাথে বসে যা হয় আর কি ছবি তুলে নিলাম। তো ছবি তুলছিলাম, লেকের পাড়ের মানুষজনও দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো যে এটাকে কি বলবো জানি না, এরকম একটা পুতুল না ডলের আকৃতি একটা ড্রেস পরা ছেলে মেয়ের দুইজনে, বয়েজ অ্যান্ড গার্লে। তো আমার ছেলে প্রথম বললো আমি এখানে যে ছবি তুলবো। তো ওকে একবার তুলালাম। তারপরে যে গার্ল শাড়ি পরা ছিল ওকে দিয়ে, আমার মেয়েটাকে দিয়ে তুলালাম। তা আমরাই বা মানে কি বলবো, বাদ যাই কেন। তা আমি এবং আমার হাজব্যান্ডও ছেলে মেয়ের রিকোয়েস্টে আমরাও দাঁড়িয়ে একটু ছবি তুললাম। তো হঠাৎ মনে পড়ে গেল যে আরে বাসা থেকে না আমি খাবার নিয়ে আসছি টিকা, সেটাই তো খেতে ভুলে গেছি। মানে বাইরের খাবারের প্রতি এতটাই আমরা আসক্ত যে এর আগের পর্বে তো আমি বলেইছি যে গ্রাম হিসেবে কিছু খাবার বিক্রি হচ্ছিল। তো ওগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই ছবি টবি তোলা, লেকের পাড়ে ঘোরাঘুরি, এগুলো সব কিছু করার পর যখন আমি ব্যাগে হাত দিতে গেলাম দেখি যে খাবার ছিল। আবার সেই খাবারের সদ্ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন, মানে খাবার মানেই খেতে হবে, আর সেটা কোনোভাবেই সেটাকে মানে বাদ দেওয়া যাবে না। তো আমরা ওই লেকের পাড়ে বসে বাকি খাবারটা খেয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন অনেক বই কিনা হলো, ঘোরাঘুরি হলো, এখন বের হওয়ার পালা। বের হওয়ার সময় দেখলাম যে লাইটিং আমব্রেলাগুলো, তো জিজ্ঞাসাবাদ করলাম কত। তো একটা নেওয়ার চেষ্টা করেছি, পরে দেখলাম যে না, একটু তেমন ভালো লাগছে না। এরপর আমরা বাকিটা স্টল ঘুরে দেখতে দেখতে মানে বের হব গেট দিয়ে, যতটুকু আর কি পড়ে সেই স্টলগুলো দেখে তারপর আমরা বের হয়ে যাচ্ছি। মাঝপথে যখন একসাথে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম, আর কাঙ্ক্ষিত বইগুলো তো আর পেলামই না, যে 2-3টা বই পেয়েছিলাম সেইগুলো নিয়েই আমরা বইমেলা থেকে বের হয়ে যাব। তো হঠাৎ যখন হাঁটাহাঁটি করে মানে বের হয়ে যাব, তো মাঝে মাঝে আমরা গ্রুপিং কিছু ছবি তুলেও নিচ্ছি। এরপর যখন গেট থেকে বের হলাম, দেখতেই পাচ্ছেন কতটা উপচে পড়া ভিড়। যদিও আমি ক্যামেরাতে ওরকমভাবে তুলে ধরতে পারিনি, কারণ এতটাই ধাক্কাধাক্কি হচ্ছিল, কোনো রকম আর কি তুলে ধরেছি। তো এরপর বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখা গেছে যে ওইখানে রমনা কালী মন্দির আছে। তো যেহেতু সামনাসামনি এসে পড়েছি, মন্দিরের সামনে বইমেলাটা হচ্ছিল একটু কাছে, তো মাকে দর্শন না করে তো আর যাওয়া যায় না। তো মাকে দর্শন করার জন্য সেই কালী মন্দিরে ঢুকে পড়লাম। মানে হেঁটে যাচ্ছিলাম, পাশাপাশি দেখতেও পাচ্ছিলাম যে অনেক সুন্দর করে কিছু খাবারের স্টল দেওয়া হয়েছে। তার খাবারের স্টল মানে সেখানে কিছু হলো তো খেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড অলরেডি একটা হাতে তুলে নিয়েছে এবং টেস্ট করা হয়ে গেছে। ওই মুহূর্তে আমি ওইখানে ছিলাম না, তা আমি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো সেখানে যে দেখলাম যে নদীর মাঝখানে মানে পুকুরের মাঝখানে শিব
ঠাকুরকে বসানো হয়েছিল। তো এটা প্রতি বছর বছর হয়তো বা এর আগে আমি যখন এই রমনা কালী মন্দিরে শুটিংয়ের জন্য আসছিলাম সেখানে দেখেছিলাম শিব পার্বতী। এবার দেখেছিলাম মানে 2025-এ দেখলাম হলো শিব ঠাকুরকে শুধু সিঙ্গেলভাবে বসানো হয়েছে। তো আমি দেখার পর প্রণাম করলাম, এরপর ছেলে মেয়েকেও ডাকলাম, আর আমার হাজব্যান্ড তো ওই খাবারের ওইখানেই রয়ে গেছে। তা এরপর এসে আমরা সবাই মানে প্রণাম করলাম এবং মনস্কামনা যার যেটা ছিল সেটা বাবার কাছে চাইলাম। এখনও কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, সেটা আমরা বাইরে থেকে মানে ভিডিওসটা করছি। এই পুকুরে যেই বাবার স্তম্ভটা ছিল, তারপর আমার হাজব্যান্ড আসলো, সেখানে আবার আরেকটা গ্রুপিং ছবি তুললাম। তা তোলার পর এখন আমরা ভিতরে যাব। তো ভিতরে যেয়ে দেখি যে আমি কিছু আবার সিঙ্গেল ছবির জন্য নেমেছি মানে পুকুরটার সামনে। তো দেখি যে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তো আর অন্ধকার, ভয় লাগছিল। এর জন্য আর বেশি একটা নেমেও আবার উঠে এসে পড়েছি। তো পাশে দেখছি যে অনেকগুলো মূর্তি মানে বানানো হয়েছিল, কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো সব মূর্তিগুলোকে এখানে জড়ো করে রাখা হয়েছে। মানে এক এক সময় এক একটা যে পূজাগুলো হয়ে থাকে সেগুলো আর কি এখানে এনে রাখা হয় মনে হয় আর কি আমার। তো তারপরে এগুলো সব বাইরের এই ঠাকুর প্রণাম করে এখন ভিতরে যাওয়ার পালা। তো উপরে উঠে যাচ্ছি যখন, তখন মানে দেখতে পেলাম যে চারোদিকে স্টলের মতো করে রেখেছে, সব নিরামিষ খাবার। একটাও এখানে আমিষ নেই, সব নিরামিষ খাবার। সব ধরনের কিছু, ফুচকা থেকে শুরু করে বেলপুরি থেকে শুরু করে সিঙ্গারা, সমোচা, এভরিথিং, মালপোয়া, যা কিছুই মানে আমরা আমিষ দিয়ে তৈরি করি সেগুলি নিরামিষভাবে তৈরি করা আছে। তারপর যথারীতি আমরা মন্দিরের ভিতর ঢুকলাম, দেখলাম সেখানেও কসমেটিক্সের কিছু স্টল বসানো আছে। তো সেই স্টলগুলো থেকে কিছু আবার মেয়ে বায়না ধরলো যে কিছু কিনবে, তো সেখানে আবার একটু কেনাকাটা করলাম টুকিটাকি। তা আমাদের ভাগ্যটা মনে হয় একটু ভালো ছিল যে আমরা যাওয়ার 2 মিনিট পরেই এই মন্দিরের দ্বার বন্ধ হয়ে গিয়েছিল, মানে দরজাটা বন্ধ হয়ে যাবে, মানে ঠাকুর শয়নে যাবে, তো মন্দির বন্ধ হয়ে যাবে এই আর কি। তো সেখানে আমরা ঠাকুরকে প্রণাম করার সাথে সাথে পুরোহিত মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে। তো বাইরে যেই ঠাকুর ছিল সেগুলো সাথে আমি এবং আমার হাজব্যান্ড একটু ছবি তুললাম, আর আমার ছেলে মেয়েও ঘুরে ঘুরে মন্দিরটা দেখছে। যেহেতু এর আগে আমরা যখন শুটিং করতে আসছিলাম তখন বাইরেই আমাদের শুটিংগুলো হয়েছিল, ওই পুকুর পাড়ে। ভিতরে ঢোকার কোনো অনুমতি দেয়নি এবং শুটিং হয়ও না, আমি যতটুকু জানি, মানে আমরা করতে পারিনি, আমাদের শুটিংটা হয়নি। তো মন্দিরটা সম্পূর্ণ আমি একটু ঘুরে একটু করে আপনাদের দেখাচ্ছি। দিনে একরকম সিন, রাতে আরেক রকম। তো হঠাৎ দেখতে পেলাম যে মন্দিরের পাশে মানে রোডটার মধ্যে লাল গালিচা পাতা, মানে লাল গালিচা পাতা না, জাস্ট আর কি লাল কালারের দেওয়া আর কি, মজাক করার মতো। তো সেখান দিয়ে আমি আমার ছেলে মেয়ে একটু স্টাইল করে হাঁটাহাঁটি করছিলাম, যেভাবে মন্ত্রী মিনিস্টাররা লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, ঠিক সেই রকম আর কি দুষ্টুমির ছলে আমরা হাঁটাহাঁটি করে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বলছে অনেকটা রাত হয়ে গেছে, আর মেট্রো পাওয়া যাবে না, গাড়িতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তো চটজলদি করো। তো মেয়ে আবার একটু বায়না ধরলো মন্দিরের পাশের কিছু আবার ছবি তুলবে, তো ওকে আবার একটু আমি ছবি টবি তোলার জন্য হেল্প করলাম। তো যাই হোক, এভাবে করে আর কি বইমেলা দেখাও হলো, আবার মন্দিরটাও ঘোরা হলো, মানে এক ঢিলে 2 পাখির কাজ হয়ে গেল। তো মেয়ের যখন ছবি তোলা হয়ে গেল ভাই বোনের, সেখানেও মানে থেকে থেকে একটু একটু করে দুষ্টুমির ছলে ভাই বোন খুনসুটি করা শুরু করছে। এখন আর দেরি করে লাভ নেই, মানে আমরা বের হয়ে যাব। তো শুরুতেই ছেলে মেয়ে আমার হাজব্যান্ড বের হয়ে যাচ্ছিল,
তো ওরা যখন বের হয়ে গেছে তা আমি একটু ভিতরে দেখছিলাম, ওই যে বললামই যে কসমেটিক্স কিছু কিনতে হবে, তো সেই কসমেটিক্সগুলো 2-1টা কিনেছি। সব তো আর ভিডিওস করে দেখানো যায় না। তো কেনার পর আমিও যখন বের হয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখতে পেলাম একটু গরম গরম লাগছে, তা সেখানে আবার একটা আইসক্রিম কিনে নিলাম। দেখতেই পাচ্ছেন, মানে আইসক্রিম গরমের দিন আসা মানে আইসক্রিম 1-2টা থাকতেই হবে। তো আইসক্রিম আমি খেতে খেতে তো হাঁটছি। তো এদিক দিয়ে দেখা গেছে যে ওরা যখন বের হয়ে যাচ্ছিল, ফুচকার দোকান ছিল, তো ভিতরে যেগুলো ছিল মন্দিরের ভিতর, সেগুলো তো নিরামিষ ফুচকা ছিল। কম বেশি ফুচকা খায়নি, অন্যান্য খাবারগুলো ওরা খেয়েছে। তা আমরা যখন মানে মন্দির থেকে বের হয়ে রোডে আসছিলাম, সেখানে দেখলাম যে যথারীতি যে ফুচকাগুলো পাওয়া যায় ওই ফুচকাগুলো, তো ছেলে মেয়ে হাজব্যান্ড খেলো, আমি আর খাইনি, যেহেতু আমার হাতে তখন আইসক্রিম ছিল। তো মেট্রো রেলের নিচে যখন এসে দাঁড়িয়েছি, মানে মেট্রো রেলে উঠবো, তখন সেখানে দেখলাম যে বড় বড় পাঁপড় পাওয়া যায়। তো অনেক দিন যাবৎ খাওয়া হয়ে ওঠে নেই, সেই পাঁপড়টাকে আর মিস করিনি। সবাই 1-2টা করে পাঁপড় নিয়ে নিয়েছি। মোট কথা 4 জনে 4টা পাঁপড় নিয়ে এখন যাব। তা আমাদের আর খেয়াল নেই যে মেট্রো রেলে কোনো খাবার নিয়ে উঠতে দেয় না, কিংবা চকলেটস এগুলো নেওয়া যায় মোটামুটি বাচ্চাদের জন্য, কিন্তু আইসক্রিম, ফুচকা, সরি পাঁপড় এগুলো নিয়ে উঠা যায় না। কিন্তু আমাদের কি মানে মনে হলো, আমরা সবাই খেতে খেতে এক্সিলেটর দিয়ে সেই মেট্রো রেলে উঠে গেছে। তা আমাদের এই দৃশ্য দেখে অনেকে মানে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তা আমার ছেলে এদিক দিয়ে আবার খাচ্ছে আর দেখাচ্ছে যে দেখো আমরা খেতে খেতে এক্সিলেটরে উঠছি। কেমন একটা দুষ্টুমির চলে, দেখতেই পাচ্ছেন। তো আমরা যখন উপরে উঠে গেলাম, তখন অনেকেই মানে আমাদের দিকে এমন একটা দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে যে কি বলবো। এর জন্য তাতে কি হয়েছে, খাবার কিন্তু আমরা বন্ধ করিনি, আইসক্রিমও খাচ্ছি, পাঁপড়ও খাচ্ছি, আমার দুটোটাই চলছে। তারপর যখন মানে টিকিট কাটা হলো, আমার হাজব্যান্ড চলে গেছে যথারীতি, যেহেতু 9টার আগে আমাদের ব্যাক করতে হবে। তো ও তাড়াতাড়ি করে টিকিট কাটতে চলে গেছে। আমরা ধীরে ধীরে খাওয়াটা শেষ করে তারপরে আর কি যাব। তো এই ছিল আর কি আমাদের 2025-এর অমর একুশে বইমেলার কিছু স্মৃতিময় কাহিনী আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাকিটা যখন আমরা মেট্রো রেলে উঠে পড়লাম, তখন তো আর কি বলবো, এটা দেখলেই বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু জানাবেন, আর জানালে খুবই উপকৃত হব। আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যথারীতি। আর এই আর কি, আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের পেজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। বাকিটা দেখতে থাকুন। এমনিতেই তো বইমেলাতে যাব বলে বের হয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে না, ট্রান্সপোর্ট হিসেবে মেট্রো রেলটাই খুব ভালো, তাড়াতাড়িভাবে যাওয়া যাবে এবং ভিড়ও কম থাকবে। দেখুন কি অবস্থা, সেখানেও আর রেহাই পাওয়া গেল না, এতটাই ভিড়। মানে আমি অতি কষ্টে এতটুকু আর কি একটু ভিডিও করতে পেরেছি। প্রথম তো করতেই পারিনি, মানে দাঁড়ানোরও কোনো জায়গা ছিল না, এত ভিড়। এক একটা স্টেশনে আসছে আর থামছে, মানে কি পরিমাণ যে ভিড় হচ্ছে তা বলার বাইরে। তো কোনো রকম 4 জন একটু দাঁড়াতে পেরেছি। তারপর তো আর কি করা, যেতে যেহেতু হবে, তো আমরা কোনো রকম এই কষ্টসাধ্য করে দাঁড়িয়েই গেলাম। যেমন যাওয়ার সময় গিয়েছি দাঁড়িয়ে, তবু একটু যাওয়ার সময় একটু বসতে পেরেছিলাম, কিন্তু আসার সময় মানে একটা মুহূর্ত ছিল না যে বসার মতো। পারে তো এক একজনের মানে গার্ড ঘেঁষে ঘেঁষে বসছে। তো তারপরও কিছু করার নেই, যে কষ্ট করে হলো মানে আসছি, খুব তাড়াতাড়ি আসা যায়,
এখন কিছু করার নেই। আর এবং লাস্ট মুহূর্ত মানে মেট্রো রেল বন্ধ হয়ে যাবে, 9টা বেজে গেছে। তো ঠিক আগ মুহূর্তে আমরা উঠেছি, প্রায় 15 মিনিট কিংবা 10 মিনিট থাকাকালীন। তো এরকম হবে, দেখুন কি অবস্থা। তো কোথাও মানে ভিড় নেই এমন কোনো জায়গা নেই মনে হয় বাংলাদেশে। তারপরেও খুব ভালোই লাগলো, এনজয় করেছি, কারণ বাচ্চাদের নিয়ে সহজে বের হয়ে ওঠে না।